মহেশপুরের এক কালী পুজোর রাতের ঘটনা। সন্ধ্যা হতে গ্রামের সবাই মাটির প্রদীপ জ্বালাতে ব্যস্ত, কারণ আজ কালী পুজো, ভূত চতুর্দশী। ও বৌমা, দাদু ভাই কোথায়? ওকে তো দেখছি না অনেকক্ষণ ধরে। আপনি চিন্তা করবেন না মা, ও এক্ষুনি চলে আসবে। ও বন্ধুদের সঙ্গে এদিক ওদিক ঘুরতে গেছে। তুমি যেতে দিলে বৌমা? আজ ভূত চতুর্দশী, কথাটা ভুলে যেও না। আমাদের সময় বাবা মা কিছুতেই বাড়ির বাইরে বেরোতে দিতেন না। মা, এসব কুসংস্কার আপনি এখনো বিশ্বাস করেন? আমি তো জানতাম এটা তুমি কুসংস্কারই বলবে। তাহলে আজকে সন্ধ্যেবেলা 14 প্রদীপ জ্বালানো, এটাও কি তুমি কুসংস্কারই বলবে? এটা তো একটা ধর্মের রীতি, তাই এই কাজটা আমরা করেই আসি। কিছুক্ষণ পর দীপু বাড়িতে চলে আসে এবং তার বন্ধুও বাড়িতে আসে। এই তো দাদু ভাই চলে এসেছে। কোথায় গিয়েছিলে দাদু ভাই? দীপু তার মাকে এসে বলে সে নাকি কালী পুজোর প্যান্ডেলে যাবে, কিন্তু তার মা বলে যেতে হবে না। কিন্তু সে জোর করায় তার মা বলল যা। তুমি যেতে দিলে বৌমা? আমি না বললে কি ওরা যাবে না? তাছাড়া গ্রামের পুজো, বাচ্চারা কি বাড়িতে চুপ করে বসে থাকবে? আপনি অযথা চিন্তা করছেন। ওরা তো একা নেই, ওর সঙ্গে ওর বন্ধুরা আছে। মা গো, ওদের জন্য কোনো বিপদ না হয়, ওদের তুমি রক্ষা করো, রক্ষা। কই গো, শুনছো? আজকে তোমার ছেলে বন্ধুদের সঙ্গে গ্রামের পুজো মণ্ডপে ঠাকুর দেখতে বেরিয়েছে। কি? তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? আজকে ভূত চতুর্দশী রাত, তুমি জানো না? আজকের দিনে কোনোদিন কাউকে এত রাত্রিরে বেরোতে দিতে আছে? তারপরেও তুমি বের করেছো ওকে। আজ রাতটা কতটা বিপজ্জনক তুমি জানো না? আজকে ভূত চতুর্দশী বলে কথা। আজকের দিনে তুমি ছাড়লে কি করে ওকে? একবার আমাকে জিজ্ঞেস করলে না? কেন? মা তো জানে, মা তো বাইরেই ছিলেন। তোমার কোনো কাণ্ডজ্ঞান নেই? মা নিষেধ করেছিলেন, আমিই বলেছি যেতে। আমি বলছি কি, তোরা নিজেদের মধ্যে চেঁচামেচি করিস না। দাঁড়া, আমাকে একটু দেখতে দে, আমি একটু এগিয়ে গিয়ে দেখি। চলো আমরা দুজনেই যাই, নিয়ে আসি ওদেরকে। কোথায় গেল খুঁজতে হবে এখন আবার। চলো চলো চলো। দীপু আর তার বন্ধু ভোলা গ্রামের অন্ধকার রাস্তা দিয়ে হাঁটতে থাকে। তারা হাতে মোমবাতি নিয়ে একের পর এক রাস্তা পেরিয়ে যাচ্ছে। চারিদিকে অন্ধকার, ফাঁকা মাঠ, কোনো লোকজন নেই। দীপুরা সেখান দিয়ে হাঁটতেই থাকে। কিছুক্ষণ যাওয়ার পর দীপু আর ভোলা দুজনেরই মোমবাতি হঠাৎ নিভে যায়। সেটা দেখে দুজনেই খুব ভয় পেয়ে যায়। এই যা, আমার বাতিটা নিভে গেল। এই ভোলা, তুই দেশলাই এনেছিস? দেশলাইটা দে, বাতিটা জ্বেলে নিই আবার। দেশলাই আনতে আমি ভুলে গেছি রে। তোদের যা ভোলা মন না, সবকিছু তোরা ভুলেই যাস। কিছুক্ষণ যাওয়ার পর একটা বড় বটগাছ পড়ে। এই ভোলা, ওই দেখ, হাতে প্রদীপ নিয়ে যেন একটাকে বসে আছে সাদা কাপড় পরে। ও দাদু ভাই, আমি চলে এসেছি তো, এসো এদিকে, আমি তোমাদের নিয়ে যাবো। দাঁড়া, আমার ঠাকুমার মতো যেন গলা কাটছি। ঠাকুমা ডাকছে আমাকে যেন। আমি মাঠের রাস্তা ধরে এসেছি, এসো তোমরা তাড়াতাড়ি, তোমাদের কোনো ভয় নেই। কথা না বাড়িয়ে তাড়াতাড়ি এগিয়ে এসো। দাদু ভাই, তোমরা একটু এখানে দাঁড়াও, আমি একটু মালতীর বাড়ি থেকে আসছি। ও ঠাকুমা, কোথায় গেলে গো?
আরে কোথায় চলে গেল না? ও ঠাকুমা, দূর দূর। এই ভোলা, ওই দেখ। পালিয়ে চড়ে ওদিকে। তো ঠাকুমাকে তাড়াতাড়ি ডাক, আমরা ভূতের খপ্পরে পড়ে গেছি। কোথায় গেল তো ঠাকুমা? ঠাকুমা কোথায় চলে গেছিলে তুমি? আর ভয় নেই দাদু ভাই, এই তো আমি চলে এসেছি। চলো আমার পিছু পিছু এসো। দাদু ভাই থেমে যাও, আর এক পাও এগিয়েও না, সামনে ভয়ঙ্কর বিপদ। থেমে যাও দাদু ভাই। পেছন থেকে ঠাকুমার গলার আওয়াজ পেয়ে তারা খুব ভয় পেয়ে যায়। তারা সামনে তাদের ঠাকুমাকে দেখে, আবার পেছনেও তাদের ঠাকুমাকে দেখতে পায়। দাদু ভাই তোমরা থেমে গেলে কেন? তোমার পেছনে যাকে দেখছো সে আসলে একটা আত্মা। ওর কথা থেমে গেলে কেন? তোমরা তাড়াতাড়ি এগিয়ে এসো। দাদু ভাই তোমরা আর এগিয়েও না, ওটা আমি নয়, ওটা একটা দুষ্টু আত্মা। আমি তোমার ঠাকুমা, তুমি এদিকে চলে এসো। দীপু, এই দীপু, ওদিকে কোথায় যাচ্ছিস বাবা? ফিরায় ফিরায়, ওটা তোর ঠাকুমা নয়। এই দেখ, আমি আর তোর মা তোকে নিতে এসেছি। ফিরায় বাবা। দীপু বাবা, আর এক পাও সামনে এগোস না, তাড়াতাড়ি চলে আয়, ওটা তোর ঠাকুমা নয়। এই তো আমার পাশেই দাঁড়িয়ে আছে তোর ঠাকুমা। আয় চলে আয়, এদিকে চলে আয়। পেছন থেকে দীপু তার বাবা মার গলার আওয়াজ পায়, তাই সে বুঝতে পারে যে সামনে যে ঠাকুমা দাঁড়িয়ে আছে সেটা আসলে আত্মা, আর পেছনে যে ঠাকুমা ওটাই সত্যি। দীপু আর তার বন্ধু তখন তার বাবা মার দিকে ছুটে চলে যেতে থাকে। তোদের একটাকেও ছাড়বো না, আজ রাত্রিতে আমাকে তুলনাতে রাখবি, তারা তোদের সব ঘাড় মোটাবো। ছুটতে ছুটতে দীপু হঠাৎ পড়ে যায়। দীপুর মা এগিয়ে যায় আর ভূতগুলোর দিকে একটা তাবিজ দেখায়। হ্যাঁ মা, আমি ভুল ছিল। আপনার কথা অবজ্ঞা করা আমার উচিত হয়নি। আমি ভুল ছিলাম। প্রতিদিনের মতো সন্ধ্যা পেরিয়ে গভীর রাত নেমে আসতেই তাল গাছগুলো যেন এক ভয়ঙ্কর রূপ নেয়। ডিঙি ভাঙা গ্রামের চালতা বন যেন ঘুটঘুটে অন্ধকারে ছেয়ে যায়। ডাইনি বুড়ি লাঠি হাতে বস্তা নিয়ে তাল কুড়োতে থাকে। সোজা হয়ে সে চলতেও পারে না। গোটা তাল বাগানের একটা তালও সে কাউকে কুড়িয়ে নিয়ে যেতে দেয় না। কোনো সময় যদি ভুল করে কোনো এক পথচারী আসে, তারও ঘাড় মুটকে দেয়। একদিন এক পথচারী তাল বাগানে তাল কুড়োতে আসে। এই মুখ পোড়া, তুই এখানে কি করছিস? এই তাল বাগানে যে তাল কুড়োতে আসবে তার আমি ঘাড় মুটকে খাবো। কতদিন একঘেয়ে তাল খেয়ে খেয়ে আমার মুখে চড়া পড়ে গেছে। দেখি গ্রামের দিকে একটু যাই, গ্রামের দিকে গিয়ে হাঁস মুরগি কিছু পাই কিনা। এই বলে ডাইনি বুড়ি গভীর রাত্রে গ্রামের দিকে যায়। সে কর্কশ গলায় একই কথা বলতে থাকে। খুব
খিদে পেয়েছে, আমার খুব খিদে পেয়েছে। এর সামনে যাকে পাবো তাকে খেয়ে নেবো। এই তো, এই সুন্দর একটা মাছের গন্ধ পাচ্ছে। মাছের গন্ধ পাও। তারপর এক জানলা দিয়ে ডাইনি বুড়ি উঠে যায়, দেখে একটা বউ উনুনে মাছ ভাজছে। মাছগুলো ভাজা হয়ে গেছে, যাই ওদেরকে ডেকে নিয়ে আসি। মা মা মা, মাছ ভাজা খেতে মজা, আরো খাই আরো খাই আরো খাই আরো খাই। বাবা, মাছগুলো যে ভেজে রেখে গেলাম, কোথায় গেল মাছগুলো? এবারে সবাইকে কি করে খেতে দেবো? কি দিয়ে রুটি খেতে দেবো? ধুর, এই বিড়ালের উৎপাতগুলো খুব বেড়েছে। মনে হয় বিড়ালেই নিয়ে গেছে মাছগুলো। একদিন সন্ধেবেলা কতগুলো বাচ্চা তাল বাগানের পাশ দিয়ে পড়ে আসে। ডাইনি বুড়ি সেই বাচ্চাগুলোকে দেখে তাদের সামনে এসে দাঁড়ায়। বাচ্চাগুলো ডাইনি বুড়িকে দেখে ভয়ে ছুটতে থাকে। তা বাচ্চা ছুটতে না পেরে ডাইনি বুড়ির সামনেই পড়ে যায়। তখন ডাইনি বুড়ি সেই বাচ্চাটাকে নিয়ে টানতে টানতে তাল বাগানে ঢুকে। এইভাবে ডাইনি বুড়ি যে ওই রাস্তার পাশ দিয়ে যায় তাকেই ওরকম টেনে নিয়ে যায়, না হলে ঘাড় মুটকে দেয়। ডাইনি বুড়ির ভয়ে কেউ আর রাত্রিরে ওই রাস্তার পাশ দিয়ে যেত না।